নমস্কার, বিজনেস বাতে সোমনাথের সাথের এই এপিসোডে আপনাদের সকলকে স্বাগত জানাই। বর্ষ শুরুর 2025-এর বিশেষ কয়েকটি পর্বে ভাগ করা এপিসোডের একটি এপিসোড আপনাদের সামনে উপস্থাপন করছি। আমরা রাজনৈতিকভাবে গত এক বছরে পশ্চিমবঙ্গকে অনেক বিষয়ে আন্দোলিত হতে দেখেছি। সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টি আমাদের সামনে চলে এসেছিল, একজন নির্যাতিতার নিদারুণ মৃত্যু, যে মৃত্যুকে কেন্দ্র করে অনেকেই ভেবেছিলেন সরকার কোণঠাসা এবং সরকারের সমস্ত দিক প্রায় স্তব্ধ হবে। রাজনীতিবিদ মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু সেই জায়গা অনেকটাই সামলে নিয়েছেন। বিরোধী দলের সদর্থক আন্দোলনের অভাব এবং আরজি কর কাণ্ডকে কেন্দ্র করে আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের এক ধরনের অতিরিক্ত আত্মবিশ্বাস আজ সরকারকে কিন্তু অনেকটাই ড্যামেজ কন্ট্রোল করে ফ্রন্ট ফুটে এনে দিয়েছে। একইভাবে লোকসভা নির্বাচনের আগে হাসনাবাদ, বসিরহাট এই সংলগ্ন অঞ্চল, সন্দেশখালী বিশেষত, আন্দোলনে উত্তাল হয়ে ওঠে। সেখানেও কিন্তু রাজনৈতিকভাবে একদম সামনের সারিতে চলে এসেছে পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেস। এবং একটা জায়গা কিন্তু খুব পরিষ্কার হয়ে গেছে, পশ্চিমবঙ্গের অর্থনৈতিক উন্নয়ন কতটা হচ্ছে না হচ্ছে, রাজনৈতিক উন্নয়ন কিন্তু তৃণমূলের হাতের একদম মধ্যে আবার ফিরে এসেছে। বিরোধী দল হিসাবে বিজেপি এবং তার যে সমস্ত নব্য নেতৃত্ব তারা অনেক কথা বলেছেন, কিন্তু আমরা সময়ের সঙ্গে সঙ্গে দেখেছি যে উপনির্বাচন বিধানসভার যা হয়েছে তাতে কিন্তু সেই উপনির্বাচনের যে রেজাল্ট বা ফলাফল তা কিন্তু শাসক দলের পক্ষে গেছে। এখানে অবশ্য একটি বিষয় খুব তাৎপর্যপূর্ণভাবে আছে যে বামপন্থী দলগুলোর মধ্যে একটি সামঞ্জস্যের খেলা হয়েছে। সিপিআই এমএলকে নৈহাটি কেন্দ্র তারা ছেড়ে দিয়ে, অর্থাৎ বামপন্থী দলগুলো চেষ্টা করছে এক ছাদের নিচে এসে একজোট হওয়ার এবং তাদের দলীয় মতাদর্শগত ভিত্তির যে দিকগুলোর মধ্যে পার্থক্য ছিল সেটা কিন্তু তারা একটা বিভেদটাকে কমিয়ে আনার চেষ্টা করছেন। আমার সঙ্গে এ বিষয়ে এর মধ্যেই সিপিআই এমএলএর একজনের কথা হয়েছিল, মানে জাস্ট দুদিন আগে, এবং তিনি তার বক্তব্যটা বললেন। আমি একজন সাংবাদিকতার ছাত্র হিসাবে যেটুকুনি শুনলাম, তার ভিত্তিতে, তার প্রেক্ষিতে আজকে এই জায়গাটা তৈরি হয়েছে। এবং সবথেকে বড় কথা যেটা হলো যে এই মুহূর্তে পশ্চিমবঙ্গের রাজনীতির ব্যাটন কিন্তু আবার মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে পূর্ণ কর্তৃত্বের মাধ্যমে রয়েছে। উনি যখন মনে করেছেন তার দলের সৈনিকদের যেখানে কাজে লাগাবেন উনি লাগিয়েছেন। কখনো সুজিত বসু, কখনো পার্থ ভৌমিক বা অন্যান্যদের বিভিন্নভাবে বিভিন্ন ক্রাইসিসে তিনি কাউকে সামনে থেকে লাগিয়েছেন, কাউকে পেছন থেকে। কিন্তু ঠিক নির্দিষ্ট সময়ে উনি সরাসরি কিন্তু একদম রুট অফ দ্য প্রবলেমে
দিয়ে ড্রাইভ দিয়েছেন। এইটাকে যদি আমরা কেউ বলি যে এটাও একটা অর্থনীতির অঙ্ককে কাজে লাগানো, তার কারণ হচ্ছে দীর্ঘ সময় বাদে কলকাতায় একটি বড় তথ্য প্রযুক্তি সংস্থার ক্যাম্পাস কিন্তু চালু হয়ে গিয়েছে। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে পশ্চিমবঙ্গের রাজনৈতিক আসনের চালিকা শক্তির একদম কন্ট্রোলে রয়েছেন। 2025 বিভিন্ন কারণে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ চারিদিকে শিল্পের যে একটা ক্ষয়িষ্ণুতা পশ্চিমবঙ্গের মানুষ উপলব্ধি করছেন, সেটা কিন্তু এইবারে 2026-এর ইলেকশনকে অর্থাৎ নির্বাচনকে মাথায় রেখে সরকারকে সদর্থক ভূমিকা নিয়ে এগিয়ে আসতে হবে। আমরা যদিও জানি ইতিমধ্যেই আমেরিকার মাটি থেকে প্রধানমন্ত্রীর কে সামনে রেখে কলকাতায় বিনিয়োগের কিন্তু একটা ঘোষণা হয়ে গিয়েছে। এর বেনিফিট বিরোধী দল হিসাবে বিজেপি কতটা নিতে পারবে, তৃণমূল শাসক দল হিসাবে কতটা নিতে পারবে, এবং অন্যান্য বিরোধীরা যারা কোথাও হয়তো তলায় তলায় হাত মিলিয়ে একজোট হওয়ার চেষ্টা করছেন, সেটা কিন্তু এই 2025-এ আমরা জানতে পারব। একইভাবে বিজেপির অন্দরমহলে বসে থাকা কোনো রাজনৈতিক ব্যক্তিত্বের মুখে উঠে এসেছে একটি নতুন ইকুয়েশনের গল্প। সময় বলবে যে এই ইকুয়েশনটাও অর্থাৎ এই অঙ্কটাও কতটা পশ্চিমবঙ্গের মানুষ 2025 সালে দেখতে পাচ্ছেন। সকলের টার্গেট 2026। তার কারণ একটাই, পশ্চিমবঙ্গ কিন্তু শিল্প জগতে অনেকটাই পিছিয়ে পড়েছে। বেকারি সারা দেশে একভাবে বাড়ছে, পশ্চিমবঙ্গে হয়তো তার থেকে কিছুটা বেশি গতিবেগেই বাড়ছে, এবং সরকারি প্রকল্প দিয়ে এই কিন্তু বেকারিত্বকে সামলানো যাচ্ছে না। বিজনেস বাতে সোমনাথের সাথে এই দিকটায় আপনাদেরকে 2025 সালে আরও নতুন নতুন তথ্য তুলে ধরার চেষ্টা করবে। আজকের এপিসোড এই পর্ব এখানেই শেষ করছি। আমাদের অনুষ্ঠান নিয়মিত পেতে হলে বেল আইকনটি টিপে চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন।